প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৯-১০। লেখক ডিআরএম সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তারেক নওয়াজ সেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান, ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দু হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করল। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে, আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর দিকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়। গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপারে আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেল। ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট্ট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখল, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতে শার্ট গুটিয়ে একটা মিষ্টি মুখে পুরে নিল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছন থেকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, মেহমান আসলেই যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘসেটি বেগমের মতো আচরণ কম কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়রার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টিটা শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভুরু কুঁচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ার হিজাবের ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কী কাহিনী ঘটেছে ইরফান আর ওই মায়রার মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়রাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটাই দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলে শুদ্ধ গলা উঁচিয়ে হেসে বলল, মায়রা আমার বউ হতে যাচ্ছে, খুব শীঘ্রই। তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পিছনে অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথা মাথার জায়গায় আছে, তুই চোখের ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আসে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো, তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত করে চেপে টেনে বাইরে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে স্যার স্যার, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজে এভাবে রেখে গিয়েছিল, হয়তো মনের ভুলে। মায়েরা এদিকে ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে, কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতরে প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এইটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ের ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখ হাত বুলিয়ে এলোমেলো চুলগুলোকে খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়রা? মায়রা হেসে বলে, না আপু, ঠিক আছি, মাথা ব্যথা করছিল, তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে
মায়েরা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল, আমি জানি, তুমি বলেছিলে। মায়েরা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভুরুকুসকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই, ওই অখাদ্য কে খাই? মায়েরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়েরার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে, আর ওদিকে আমার ভাইয়ের করলার তরকারি যে টেবিলে থাকে, সে টেবিলেই ভাত খেতে বসে না। ব্যাপারটা তো পুরোই উল্টে গেল। মায়েরা হেসে বলে, তোমার ভাই একদম জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদিপনা করে। ইনায়া মৃদু হাসল, কিছু বলল না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফনিল খেয়ে নিল। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে, লাইটার। শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল। দৃষ্টি তার শুদ্ধর ওপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটারটা দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো। শুদ্ধর থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই, ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হা না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভুরুকুসকে বলল, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কনুই পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়েরা একটা পুতুল, মিথ্যা বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেট আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধখাওয়া সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজ এর চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরুকুসকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পিছনে দিয়ে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধ মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের ঠোঁট দুটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিলেও খানিক, ছেলেটাকে এক চুল সরাতে পারল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়। পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়। খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝেই তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদার্স ওয়ে ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে এগিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা মাটিতে ডোবাতে। তার মন মানুষ থাকতেও সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো।
তারেক নওয়াজ তখন বাইরে বেরিয়েছিল। শুদ্ধকে গাড়ি পার্কিংয়ের লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করল। এই দুটো বাপ বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটিতে লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফান গাড়ির দিকে তাকাই। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো। তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসল না। ড্রাইভ করার ইচ্ছে নেই। ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তো ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোর বাপ ছেলের মাছ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের ওপর বাম হাতে 2 আঙুল রাখা। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে বলল, মশকরা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না। গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোই অফিস রুমের দিকে। শুদ্ধ পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের ওপর পর্যন্ত গুটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়। সাথে দাঁড়িয়ে যায়, আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খাই। এর হাত আবার বেশি চলছে এদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিছুই থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলাই, ডান হাত বুকের পাশে রাখে। মুখটা অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরুকুসকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পেছন ফিরে তাকালে শুদ্ধ ভুরুকুসকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? ভাই, আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেট ওড়নাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনিই। শুদ্ধ রেগে বলে, অন্যের বইয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব। বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না, ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার। ডান হাতের 5 আঙুল দলা পাকায়। এটা তাদের সার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সে স্থান প্রস্থান করে। শুদ্ধ ভুরুকুসকে দেখল মেয়েটার প্রস্থান। এরপর সে উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়া ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখল রাত 1:30। চেয়ার থেকে উঠে গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। টেবিলের ওপর রাখা জগ তুললে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে এগিয়ে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কেচি বের করে আনে। কেচিটার দিকে তাকিয়ে মুখটা চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা।
একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়ের নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘরটা একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গেলে এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগলো। তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলে অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখ পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফানের খালি পিঠ মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গিলে সে ভাবল, এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত ওপরের দিকে উঠিয়ে মাথার ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে। মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা। আমাকে কত মার মারলো। গালটা সরকারি পেয়েছে। এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু করে। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে, ডান হাতে কেচি। দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে, ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলেই ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় এসে বিঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার ওপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে অল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ঢোক গিলে হাত নড়াতে চায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আফসা আলো ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো এখানে? ভাই! মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর কেউ তাকে বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার ওপর থেকে এক চুলও সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়ে চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। ইস, ভুল জায়গায় সত্যি কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার মুখের দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়েরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি। ভাই, মিথ্যা কথারও তো একটা লজিক থাকে। আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে। দোয়া ছাড়া আর কিছুই তার মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছের কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের ওপর। মায়েরা সেসব দেখল না।
তার ফোন খুঁজলও না। সব ভুলে সে শুধু এ ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার হাত টেনে ধাক্কা দিলে মায়রা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রার পেট পেঁচিয়ে ধরে। মায়রা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দু হাতে ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচে তুলে নেয়, মায়েরার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে দিয়ে বলে, না না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মায়রাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়রার পিঠ ছাড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়েরা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, ইরফানের কোনো হেলদোল নেই। মায়রার এতে রাগ লাগলো। হাত থেকে দাঁত সরিয়ে হাতের ওপর ঠোঁটজোড়া রেখেই বিড়বিড় করল, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছো কেন? ইরফান মায়রার পেট ধরে রাখায় হাত শিথিল করলো। মায়রা পড়ে যেতে নিলে ইরফান মাথার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়রার মুখ পানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে। মায়রার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়রার চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচি ছুঁড়ে মারে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়রা ভয়ে চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছন ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলে দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখল, বিড়বিড় করল, স্টুপিড বাদর। মায়েরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। শব্দ পেয়ে দ্রুত ওপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আসেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা দুহাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যায় আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলে রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আবারও অবাক হয়। ইরফান বাম হাতে এগিয়ে দিচ্ছে দরজা লাগানোর জন্য। মায়েরা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখে এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভুরুকুসকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভুরুকুসকে বলে, কোন সব? তারেক নেওয়াজ ছেলের ওপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়েরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে। ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটুও বাধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি?
সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে 2 আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভুরুকুসকে বলে, কি দেখলে? তারেক নওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদাম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো, এমন তো নয়। তারেক নওয়াজ রেগে বলল, আমি মায়রার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলে, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায়, তবুও ওর সাথে তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রিরি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার দুগালে ঠাসিয়ে 2টো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়ের চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি। তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে, সে যখন ক্লাস 10 টেস্টে ফেল করেছিল তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। যাহারা ইরফানের পড়ানোর মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে জাহারার সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে, পড়তে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না। খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারা ছোট্ট দুনিয়ায় হঠাৎ করে ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়। এসএসসির পর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায়। কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারার কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। মেয়েটার সামনে ফোপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎই সে বউ নিয়ে সংসার করছে। যাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদল। এরপর চোখ মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই। তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। জাহারা বিছানার কোণায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহারা মায়ের দিকে তাকায়ও না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুপিয়ে ওঠে। আবারও কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎ করে রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না। ওই মেয়েকে ছাড়ব না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না। চুপ করে পাশ থেকে উঠে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নওয়াজ আছে। তিনি, তার বোন,
রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে যায়। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে উঠে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনল না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি। আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভুরুকুসকে জাহারার দিকে তাকায়। এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝল। তিনি জাহারার ব্যাপারে জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এই নিয়ে, কিন্তু তার আগে ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনই শান্তশিষ্ট, খুবই ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজ এর জাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়রার চেয়ে তো হাজার গুণ ভালো মেয়ে জাহারা, কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না। ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে ধরে ফুপায়, কিছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভুরুকুসকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরে আবারও জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভুরুকুসকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভিতরে চলে যায়। ইরফান, জাহারাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটি তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল। মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভুরুকুসকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতে বাম গালে হাত চলে যায়। কিন্তু সে মার খাবে না। চোখ তুলে আর চোখে আবারও তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করে এই হুতুম পাচার চোখ কানা করে দেই। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গট গট পায়ে চলে যায়। ইরফান চলে যেতে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না। বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে। নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রুমা নেওয়াজ মায়েরার দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভুরুকুসকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়া আপুর কলেজে যাব। বাবা বলেছে নিয়ে যাবে। তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটুম্বুর। সেভাবে চোখ তুলে শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গিলে বলে, তুমি কি আমার ওপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে। খাবারটুকু শেষ করে যেতে বলে।
জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরা কিছু বুঝল না, বোকা চোখে শুধু দেখল। রুমা নওয়াজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপছাড়া লাগছে তার। ভাবনার মাঝে জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসে। রুমা নওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পিছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে এক্ষুনি বাসায় যাবে, রেখে আসতে হবে। রুমা নওয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনায়া তো ভালোবেসে বলছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আসে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝল না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমা নওয়াজ জাহারাকে নিয়ে তার ঘরের দিকে চলে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়েরার পাশের চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিউটি পাই। মায়েরা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মায়েরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি বুঝলে। মায়েরা কিছু বলল না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারেট, এতগুলো খেতে পারবে? মায়েরা হেসে বলে, আমার সবই ফেভারেট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা? ওয়াক। জাহিদের নাক ছিটকানোয় মায়েরার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটা সবাই এমন করে কেন, ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে, জাহিদ। মায়েরা, জাহিদ, ইনায়া তিনজনই দরজার দিকে তাকায়। জাহিদ ঝোঁক গিলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়েরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়েরাকে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সেই কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের ওপরে উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসল। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে দ্রুত পায়ে এদিকে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝল না মায়েরার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত করে চেপে ধরে। মায়েরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন, আল্লাহ কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝল না। পেছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ,
নিয়ে যাও। ইরফান আগের চেয়ে শক্ত হাতে মায়রার হাতে চেপে মায়রার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়। হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটাই একটু বোলালো। ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ভীত স্বরে কাপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা কাঁচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়রা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্টে চুল বড় করেছি। এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়রার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়রা ভয়ে এবার দু গালে হাত দেয়। কান্নামাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়রার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। মায়রা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখায়াবে মায়রার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়রা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে। বেয়াদব লোক, বিড়বিড় করে বলে মায়রা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার। একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়রা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন? অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বাঁ হাতে মায়রার মাথার পিছনের এক গোছা চুল মুঠো করে ধরে। মায়রার মৃদু আর্তনাদ করে ওঠে, আহ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে। হাত কিছুটা শিথিল করে। তাকে ছাড়বে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়রা বিছানার ওপর উপুর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মায়রার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে। নিজের ওপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে? অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খুলে না। বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজা একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে তার, অর্ধেক নুডলস ওখানেই পড়ে আছে। পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না। খবিশ লোক একটা। আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকে বেরোতেই দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনে হা করে চেয়েছিল মায়রার ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো তার ভাই করছেটা কি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নেই ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করেছে এই কাজ করে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। কিরে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়িতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরুকুসকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো। ট্রাউজার পরে বাইরে যাবে? টি শার্টও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব। আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝল না। গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে। আজ সোজা লেবার। জাহিদের পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের ওপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। জাহিদ ইরফানের হাত টেনে বাইরে যেতে যেতে বলল,
তোমার হাতে বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতে ঢুকবেই না, ওদিকে দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়ায় আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি, গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাতটা উঠিয়ে একবার দেখল, তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে? ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক, সেই বেশে সোজা তার বাড়ি চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করল, কাজ শেষে আর এক মুহূর্তও এখানে নয়। আমার বাড়ি আমারে সেথায় যাহিতেই কই, সেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রই। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করল ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সামনে বা তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট। সেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই এম ব্যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই উপন্যাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।